দেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজকে সবার কাজ পরিচালনা করবেন শ্রী অনিন্দ মিত্র মহাশয়। আমি অনিন্দ মিত্র মহাশয় স্যারকে আমি বলছি আমি ওনাকে অনুরোধ করছি সভা শুরু করার জন্য, এবং বাইরে যারা রয়েছেন তারা প্রশ্ন করতে পারবেন চ্যাট বক্সের মাধ্যমে। শুভ সন্ধ্যা। আজকের সবার আলোচ্য বিষয় বিচার ব্যবস্থার উপর করোনা অতিমারীর প্রভাব। বিচার প্রার্থী তাদের দুঃখ অভিযোগ নিয়ে বিচার ব্যবস্থার শরণাপন্ন হন বিচারের আশায়, এবং বিচার ব্যবস্থার উপর গভীর শ্রদ্ধা ও আস্থা নিয়ে। আমরা সকলেই চাই যে এই অতিমারীর প্রতিকূল অবস্থার মধ্যেও যেন বিচার প্রার্থীরা, বিশেষ করে জরুরি বিচার প্রার্থীরা, যেন নিরাশ না হন। বিচার ব্যবস্থার উপর আস্থা ও শ্রদ্ধা সকলের যেন অক্ষুণ্ণ থাকে। বিচার ব্যবস্থার মূল এবং প্রধান স্তম্ভ বিচারপতিরা, যারা ঝুঁকি নিয়েও তাদের দায়িত্ব পালন করে চলেছেন বিভিন্ন সমস্যা ও প্রতিকূলতা সত্ত্বেও, যা আমরা বাইরে থেকে বুঝতে পারি না, কিন্তু আমাদের বিচারপতিদের অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা আজকে আলোচনা সবার উপবাদ্য বিষয় হবে। এবং এরপরে দায়িত্বের কথা আসে আইনজীবীদের। বিচারপতিদের সুবিচার করার ব্যাপারে সাহায্য করার দায়িত্ব আইনজীবীদের। এই কারণে আইনজীবীদের বলা হয় ফ্রেন্ডস অফ কোর্ট, আদালতের বন্ধু। এরপরেই এসে পড়ে রাজ্য প্রশাসনের দায়িত্বের কথা। বিচারের রায় কার্যকরী করার জন্য প্রয়োজন রাজ্য প্রশাসনের আনুগত্য এবং সহযোগিতা। হাইকোর্টের যাদের অভিজ্ঞতা আছে করোনা প্রসূত সমস্যা ও তার প্রতিকূলতা সম্বন্ধে। চারজন প্রবীণ ও খ্যাতনামা আইনজীবীও আছেন, যাদের অভিজ্ঞতা আছে এই প্রতিকূল অবস্থার মধ্যেও মামলা করা এবং সওয়াল করা। তারা বলতে পারবেন মামলা করার ব্যাপারে, আইন বিচারপতিকে সাহায্য করার ব্যাপারে তাদের কি সমস্যা হচ্ছে এবং সমস্যার সমাধান কি হতে পারে তাদের। এরপর আছে আমাদের সঙ্গে অত্যন্ত দরকারি অ্যাডভোকেট জেনারেল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাডভোকেট জেনারেল। তিনি রাজ্য প্রশাসনের
সর্বোচ্চ আইন উপদেষ্টা। তিনি জানেন করোনা অতিমারীর প্রকোপে প্রশাসনিক সমস্যার কথা এবং তার কি সমাধান করা সম্ভব সেটাও তিনি উল্লেখ করতে পারবেন তার বক্তব্যের মধ্যে। আরেকজন আছেন সুপ্রিম কোর্টের এবং আমাদের হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, যার অভিজ্ঞতা আমাদের আলোচনাকে সমৃদ্ধ করবে। এই 10 জন বক্তার নাম আগে প্রকাশিত হয়েছে, তারা সকলেই স্বনাম ধন্য। তাদের পরিচয় দেবার চেষ্টাটা আমার নেই এবং তারা বিশেষভাবেই সকলের কাছেই পরিচিত। আজকে সবার মধ্যে কোনো বাধ্যতামূলক নিয়মাবলী নেই, তবে আমাদের 3টে অনুরোধ আছে। প্রথম যে বক্তাদের কাছে আমার প্রথম অনুরোধ যে বক্তব্য 5 মিনিটের মধ্যে চেষ্টা করবেন। দ্বিতীয় অনুরোধ, বক্তব্য শেষ করে তারা যেন নিজের বক্তব্য শেষ করে তারা যেন আমাদের সবার মধ্যেই থাকেন, কারণ সব বক্তব্যের শেষে প্রশ্ন উত্তরের পালা হবে 10-15 মিনিটের জন্য, এবং আমরা তো জানি না কোন শ্রোতার কোন বক্তার কাছে কি প্রশ্ন উত্তর চাইবেন। কাজে আমরা চাই সব বক্তারাই যেন শেষ অবধি থাকেন, আর 10-15 মিনিটে প্রশ্ন উত্তর। তৃতীয় অনুরোধ আপনাদের সকলের কাছে, আপনারা যথাসম্ভব যতখানি সাধ্য বাংলা ভাষায় বলার চেষ্টা করবেন, কারণ এই বাংলা ওয়ার্ল্ড ওয়াইড তার মুখ্য উদ্দেশ্য হলো যে বাংলা ভাষার প্রসার, এবং বিশেষ করে বাঙালিরা যেন নিজেদের মধ্যে বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষা যাতে লুপ্ত না। তার মানে এই নয় এবং যে আইনি কথার পরিভাষা অনেক সময় অনেক কথাতেই বাংলায় নেই, চালু হয়নি। আমরা চাই না যে বক্তব্যের সাবলীলতা এবং তার গতি পরিভাষার খোঁজে যেন ব্যাহত না। আমি এবার অনুরোধ করব আমাদের সভাপতি মুখোপাধ্যায় শাসন দেওয়ার জন্য। আমরা সকলেই খুশি হব যদি তিনি আমাদের আলোচ্য বিষয়ের উপর কিছু আলোকপাত করেন। আমি সভাপতি শ্রী চিত্রত মুখোপাধ্যায়কে আহ্বান করছি তার ভাষণ দেওয়ার জন্য। সকলকে স্বাগত। আমি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এর পক্ষ থেকে জানাচ্ছি এই জরুরি বিষয় আলোচনা করাটা শুধু আমাদের জানার বিষয় নয়, এটা যারা আদালতের সঙ্গে যে কোনো ভাবে সংশ্লিষ্ট, যারা বিচার প্রার্থী, যারা আদালতের সহায়তা চান, তারা কেমন করে আদালতের দ্বারস্থ হবেন, কেমন করে মানুষের বিচারের যদি নিম্ন আদালত থেকে আমাদের হাইকোর্টে আসবেন, যে পদ্ধতিতে এতদিন বিচার হয়ে এসেছে সেটা বিঘ্নিত হয়েছে। করোনা 19 প্রভাবে সেই প্রচলিত প্রথার পরিবর্তন অবশ্যম্ভাবী। সেই জন্য আমি প্রত্যাশা করব যে যেখানে আজ বিচারপতি যারা আছেন, প্রাক্তন এবং বর্তমান বিচারপতি যারা আইনজ্ঞ যারা আছেন, তারা আমাদের আলোকিত করবেন এ বিষয়ে কেমন করে আদালতের সহায়তা পাওয়া সম্ভব, বা আদালতে তার বিরুদ্ধে মামলা করলে তিনি কেমন করে আত্মপক্ষ সমর্থন করবেন। আমি আর দীর্ঘায়িত করতে চাই না আমার বক্তব্য। আমাদের বাংলা ওয়ার্ল্ড ওয়াইড নিজস্ব বাঙালির প্রতিষ্ঠান, ভাষা, সাহিত্য, সংস্কৃতি
এবং যেগুলি বাঙালিকে যেমন ভাবে এফেক্ট করেছে, তারা জানতে উৎসুক যে আজকের দিনে করোনার প্রভাবে কেমন করে আমাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, তার মধ্যে থেকেও কেমন করে আমরা এগিয়ে যেতে পারবো, এবং আজকে বিচারের ক্ষেত্রে সেটা কতটা প্রয়োজন বা কেমন করে হবে সেটা আমি জানবার জন্য আপনাদের সকলের সঙ্গে আমি আগ্রহী। নমস্কার। মাননীয় সভাপতি মহাশয়, মাননীয় সঞ্চালক মহাশয়, আমার বন্ধু বিচারপতিগণ এবং ব্যবহারজীবীগণ, আজকে বিচার ব্যবস্থায় কোভিড এমনই এক অভূতপূর্ব সংকটের মধ্যে দাঁড় করিয়েছে যা থেকে পরিত্রাণ পাওয়া অত্যন্ত কঠিন। এখন সমালোচনা অত্যন্ত সহজ, কিন্তু পথ বাতলানো ততোধিক দুরূহ। এই ব্যবস্থার জীবনী শক্তি, সেটাকে অটুট রেখে এই ব্যবস্থা চালু রাখা প্রায় হারকুলিয়ান টাস্কের পর্যায়ে পড়ে। বিচার ব্যবস্থার সঙ্গে প্রায় 40 বছর যুক্ত থাকার সুবাদে বলতে পারি যে এই ধরনের সংকটের সম্মুখীন কোনোদিন হয়নি। তবে বর্তমান সংকটকে বুঝতে হলে প্রেক্ষাপটকে একটু বোঝা দরকার। স্বাধীন গণতান্ত্রিক দেশের নাগরিক হোক, এদেশের সাধারণ মানুষ এখনো কিন্তু ঠিক স্বাধীন নন। নানা বেড়াজালে সে আবদ্ধ, অসহায়। আজ থেকে 70 বছর আগে সংবিধান তাকে সমান নাগরিকত্বের মর্যাদা দিয়েছে। দেশের সমস্ত আইনও এটা মেনেই প্রণীত, এবং বিচার ব্যবস্থা এই সাংবিধানিক ও আইনি ব্যবস্থাকে বাস্তবায়িত করতে অঙ্গীকারবদ্ধ। এই কারণেই আমরা বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র এবং সংবিধানে আমরা একটি সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিহ্নিত। কিন্তু আমাদের সমাজের মধ্যযুগীয় বর্বরতা ও নিষ্ঠুরতা মনে করিয়ে দেয় 1343 সালে লেখা রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতার সেই লাইনগুলি। আমি উদ্ধৃত করছি: নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, যা আজ 1427 সালেও সমানভাবে প্রাসঙ্গিক। আমাদের সমাজের সঙ্গে সংবিধান ও আইনি ব্যবস্থার এই যে আসমান জমিন ফারাক, সেটাকে সেতু বন্ধনের দায়িত্ব পুরোটা না হলেও অনেকাংশেই বিচার বিভাগের উপর ন্যস্ত। কিন্তু প্রায়শই বিচার বিভাগের দ্বিচারিতা আমাদের পীড়িত করে। বেদনার সঙ্গে স্মরণ করি জরুরি অবস্থায় দেশের সর্বোচ্চ আদালতের কেন্দ্রীয় সরকারের কাছে এডিএম জব্বলপুর মামলায় নতজানু হওয়ার ঘটনা। ইদানিং কালে একইভাবে বাবরি মসজিদ রাম জন্মভূমি বিতর্কে মহামান্য উচ্চতম আদালতের রায় কেন্দ্রীয় সরকারকে খুশি করলেও সাধারণ মানুষের মনে অনেক সঙ্গত প্রশ্নের মীমাংসা করতে পারেনি। তার সত্ত্বেও কিন্তু বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা এখনো আছে। এবার কোভিড এর কথায় আসে যাক। মার্চ মাসের শেষ দিক থেকে যে দ্রুততা এই রোগ আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে সমস্ত ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে, সেটা বিচার ব্যবস্থাকেও ভঙ্গুর করে দিয়েছে। এর মোকাবিলায় কিছু পদক্ষেপ নিলেও বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ সচল করা সম্ভব। ভার্চুয়াল শুনানির সুযোগ নিয়ে দরিদ্র মানুষের পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু ভার্চুয়াল শুনানি ছাড়া বিচার বিভাগের কাছে কোনো বিকল্প ব্যবস্থাও নেই। যদিও কলকাতা উচ্চ ন্যায়ালয়ের বিজ্ঞপ্তিতে দরিদ্র বিচারপ্রার্থী ও তাদের ব্যবহারজীবীদের সশরীরে আদালতে আসার সুযোগ আছে, কিন্তু তারা আসবেন কিভাবে সেই ব্যবস্থা করা অবশ্য আদালতের হাতে নেই। কিন্তু এই সংকটে সব থেকে অসহায় গরিব মানুষেরা, আদালতের সাহায্য তাদেরই সব থেকে বেশি দরকার। কত যে পরিযায়ী শ্রমিক অনাহারে মারা গেলেন, আত্মঘাতী হলেন, ট্রেনে কাটা বা বাসে চাপা পড়লেন, সেটা কোনো হিসেব নেই। এবং বিচার বিভাগ কিছুটা অসহায় এদের দুর্দশার কোনো সুরাহা করতে না পারে। রোজগার নেই, প্রায় 3 কোটি মানুষ সারা ভারতে কর্মচ্যুত, অনাহার, নিত্যসঙ্গী
এর মধ্যে সরকারি সাহায্য হয় অপ্রতুল, না হয় শুধু ঘোষণা সর্বস্ব। এরই মধ্যে কিন্তু রাজনৈতিক হানাহানি, খুন, দুর্নীতি, নারী নির্যাতন, জীবনদায়ী ওষুধের কালোবাজারি, মহামারীর সুযোগে কিছু হাসপাতালের অতি মুনাফার চেষ্টা, কোনো কিছুই থেমেনি। সাধারণ মানুষ চায় এই অন্ধকারে বিচার বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে একটু আশার আলো দেখা। বিদ্যালয়ের ফিস কিছুটা হলেও রদ করে বিচার বিভাগ সেই আলোই দেখিয়েছে। আশা করি আগামী 8ই আগস্ট তারিখে ভার্চুয়াল লোক আদালতে আরো কিছু সিদ্ধান্ত, সদর্থক সিদ্ধান্ত আমরা দেখতে পাবো। আমার একটাই অনুরোধ, সরকারি বেসরকারি হাসপাতালে কোভিড শয্যা কত আছে এবং চিকিৎসার ন্যূনতম কি খরচ, সেই ব্যাপারে বিচার বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে যদি সরকারকে শ্বেতপত্র প্রকাশের নির্দেশ দেন, তবে দ্বিধাগ্রস্ত সাধারণ মানুষ খুবই উপকৃত হবে। এটাই বিচার বিভাগের কাছে আমার বিনীত অনুরোধ। ধন্যবাদ, নমস্কার। আমার বক্তব্য আমি এখানেই শেষ করি। শুভ সন্ধ্যা, নমস্কার জানাই সবাইকে। প্রথমে আমাদের মডারেটর শ্রী অনিন্দ্য কুমার মিত্র সাহেবকে ধন্যবাদ জানাই আমাকে আহ্বান করার জন্য, আজকে আমার বক্তব্য রাখার জন্য এবং আমাদেরকে সচেতন করিয়ে দেওয়ার জন্য যে আজকের বিষয়বস্তুটি কি। প্রথমে আমাদের চেষ্টা করা উচিত এবং আমিও চেষ্টা করব যে আজকে আমাদের বক্তব্যটা বিষয়বস্তুর মধ্যেই সীমাবদ্ধ রাখার জন্য। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে এই করোনা ভাইরাসের অতিমারিতে আমাদের বিচার ব্যবস্থার উপরে তার কি প্রভাব। এটা বলাই বাহুল্য যে অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমাদের বিচার ব্যবস্থার উপরেও এর প্রভাব পড়েছে। প্রভাবটা হচ্ছে কুপ্রভাব, প্রভাবটা হচ্ছে অচলাবস্থা। এখন বিচার ব্যবস্থা আমাদের গণতন্ত্রের একটা স্তম্ভ হওয়াতে এই বিচার ব্যবস্থাকে আমাদেরকে যতটা সম্ভব সচল রাখতে হবে এবং তার জন্য আমাদের সর্বোচ্চ আদালতও চেষ্টা করছেন। আমাদের প্রধান বিচারপতি, ভারতবর্ষের প্রধান বিচারপতি এবং আরো 4 জন বিচারপতি, এনারা বসে ঠিক করেছেন 15ই মার্চ যে ভার্চুয়াল কোর্ট, ই ফাইলিং, এগুলোর মাধ্যমে বিচার ব্যবস্থাটাকে সচল রাখার জন্য। এখন দেখুন, আমাদের যে ইনফরমেশন টেকনোলজি, তার সঠিক বাংলা অনুবাদটা আমি জানি না, এই ইনফরমেশন টেকনোলজি অনেক দূর এগিয়ে গেছে। মার্ক জুকারবার্গ বা সত্য নাদেলার মতো লোকেরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন যাতে আমাদের তালুর মধ্যে বা আমাদের আঙুলের ডগার মাধ্যমে আমরা সারা পৃথিবীকে হাতের মধ্যেই পাই। সুতরাং এই যে ইনফরমেশন টেকনোলজির যে উন্নতি, সেটার সদ্ব্যবহার করে আমাদেরকে বিচার ব্যবস্থাটাকে চালিয়ে যেতে হবে যতক্ষণ না এই অতিমারি নির্মূল হয় বা করোনা ভাইরাস নির্মূল হয়। তো প্রথম বলি যে এই বিচার ব্যবস্থাটা খালি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের মধ্যে সীমাবদ্ধ তো রাখা যেতে পারে না, এটাকে আমাদেরকে লোয়ার কোর্টেও বা নিম্ন আদালতেও নিয়ে যেতে হবে। এখন অবধি আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে ভার্চুয়ালি মামলাগুলো হচ্ছে, কিন্তু বোধহয় আমরা লোয়ার কোর্টগুলোকে অতটা সচল করতে পারিনি। তো আমার মতে প্রথম আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে, এটা নিশ্চয়ই হাইকোর্টের মানে অ্যাডমিনিস্ট্রেটিভ আওতায় পড়ে, যে হাইকোর্ট নিশ্চয়ই প্রচেষ্টা করবেন যে নিম্ন আদালতেও যাতে ভার্চুয়ালি মামলা মোকদ্দমাটা করানোর ব্যবস্থা করা যায়। আমি জানি
যে আমাদের লোয়ার কোর্টে সেই সব সুব্যবস্থা নেই, বা সুব্যবস্থা থাকলেও হয়তো আমাদের উকিল বন্ধুদের যারা লোয়ার কোর্টে প্র্যাকটিস করে তাদের কাছে হয়তো স্মার্টফোন নেই, বা এই সুযোগ ইন্টারনেটের অত সুযোগ সুবিধা তাদের কাছে নেই। কিন্তু তা সত্ত্বেও আমাদের চেষ্টা করতে হবে যাতে নিম্ন আদালতগুলোকেও চালু রাখা যায় ভার্চুয়াল মোডে। কেন ভার্চুয়াল মোড? তার কারণ হচ্ছে আমাদের এই যে অতিমারি বা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার প্রধান উপায় হচ্ছে যাতে আমরা একসাথে এক জায়গায় বেশি লোকের সমাগম না হয়। তাই জন্য আমাদেরকে দূরত্ব বজায় রাখতে হবে, নিজেদের বাড়ির মধ্যে থাকতে হবে, মাস্ক পরতে হবে। এই কারণে আমরা কিন্তু আদালত চত্বরে বা আদালতের মধ্যে আমাদের সমাগম করা সম্ভব নয়। তাই জন্য যে উপায়টা রয়েছে সেইটাই হচ্ছে আমাদের কোর্ট চালানো। তো সুতরাং প্রথম আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের হাইকোর্ট, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলতে পারি, আমাদের হাইকোর্টের অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে সরকারের তরফ থেকে যত রকম সম্ভব সুযোগ সুবিধা জোগাড় করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। লোয়ার কোর্টগুলোকে প্রথমে চালু করার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আমাদের মামলার মধ্যে যেটাকে প্রায়োরিটি বলি সেগুলোকেও দেখতে হবে। যেরকম যারা বেলের জন্য দরখাস্ত করতে চান বা অ্যান্টিসিপেটরি বেলের জন্য দরখাস্ত করতে চান সেগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রাধান্য দিতে হবে, যাতে তারা খালি হাইকোর্টের মুখাপেক্ষী হয়ে না বসে থেকে তারা লোয়ার কোর্টে গিয়েও যাতে আবেদনগুলি করতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই অতিমারির ফলে বা লকডাউনের ফলে অন্যান্য অনেক রকম সমস্যা, পারিবারিক সমস্যা হচ্ছে। দেখুন, মানসিকভাবে মানুষ বিপদগ্রস্ত, অনেকে চাকরি নেই, ঘরে আটকে আছেন। সাইকিয়াট্রিস্টরা বলছেন যে ডিপ্রেশন ভীষণভাবে বেড়ে গেছে। অন্যান্য সামাজিক কাজকর্মে যারা যুক্ত তারা বলছে ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এখন এইগুলোর ক্ষেত্রেও আমার মনে হয় প্রাধান্য দিয়ে এই সমস্যাগুলোরও যাতে সমাধান করা যায় এগুলোর প্রচেষ্টাও করতে হবে। সুতরাং যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আজকের দিনে ভার্চুয়াল কোর্ট চালানো ছাড়া কোনো উপায় নেই। এটা অনস্বীকার্য যে এই মহামারীর জন্য আদালতে বা বিচার ব্যবস্থার উপরে একটি ভীষণভাবে প্রভাব পড়েছে। সেইটাকে কাটিয়ে ওঠাই হবে আমাদের প্রধান উদ্দেশ্য। এবং তার জন্য যেহেতু মডারেটর সাহেব আমাকে বলেছেন যে সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল আছে, আমি এইটুকু বলতে পারি যে আমি নিশ্চয়ই চেষ্টা করব যাতে বিচার ব্যবস্থাটাকে যতটা বেশি সম্ভব চালনা বা পরিচালিত করা যায় তার জন্য সরকারের যতটুকু সম্ভব সরকার করবে, এবং আমি আমার তরফ থেকে যতটা সম্ভব নিশ্চয়ই করব। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। আমি সংক্ষেপে বলবো আমরা বিচার ব্যবস্থায় কি চেষ্টা করেছি এই দুঃসময়ে। প্রথম যখন লকডাউন ঘোষণা হয় তারপরে কোর্ট কিছুদিন সাসপেন্ডেড থাকে, এবং কোর্ট সাসপেন্ডেড মানে কিন্তু এই নয় যে বিচার ব্যবস্থা একদম অচল হয়ে যায়। বাস্তবে বিচার ব্যবস্থা কিন্তু সবসময় খোলা থাকে। যদি সেরকম জরুরি কিছু দরকার হয় মাঝরাত্রে জজ উঠেও বিচার ব্যবস্থা কিন্তু চালু করা যেতে পারে। কিন্তু প্রথম দিকে যখন লকডাউন আরম্ভ হয় তারপরে
কোর্ট কিছুদিন বন্ধ থাকে, তারপরে আমরা যেটা করি সেটা হলো ভার্চুয়াল মোডে কিছু শুনানি করার জন্য। যা শুনানি প্রথম দিকে হয় বেশিরভাগই খালি বেল এবং অ্যান্টিসিপেটরি বেলই হয়, কারণ এইগুলো সব জরুরি মামলা, এবং কয়েকজন জজ কোর্টে গিয়ে তাদের চেম্বার থেকে ভিডিও মাধ্যমে এই এই ব্যবস্থাটা আরম্ভ করেন। রাজ্যের তরফ থেকে যে আইনজীবীরা মামলা শুনানি করেন তাদের জন্য একটা কোর্ট কি দুটো কোর্ট বরাদ্দ হয়েছিল, তারা সেই কোর্টে বসেই করেন। প্রযুক্তি যেটা দরকার সেটার উপযুক্ত কিন্তু আমাদের কাছে সরঞ্জাম বা ইনফ্রাস্ট্রাকচার এখনো নেই, এবং সেটা তৈরি করতে বেশ সময় লাগবে। হাইকোর্টে যদি এই অবস্থা হয় তাহলে নিম্ন আদালতে কিন্তু প্রযুক্তি বা তার যা সরঞ্জাম দরকার সেটা কিন্তু আরো বেশি অভাব। তার মধ্যেও কিন্তু আমি বলতে পারি, আমি বা জাস্টিস জয়মাল্য বাগচি আমরা অন্তত 2500-3000 মামলা বেল প্রধানত এর মধ্যে শুনানি করেছি। লকডাউনটা একটু যখন শিথিল হয় সেই সময় কিন্তু আমরা একটা প্রচেষ্টা করেছিলাম যাতে ফিজিক্যাল কোর্টটা খুব লিমিটেড ভাবে আরম্ভ করা যায়, কারণ সবার কাছে স্মার্টফোন নেই, সবার কাছে কানেক্টিভিটি সম্ভব নয়। সুতরাং আমরা সেই জন্যেই খুব লিমিটেড ভাবে ফিজিক্যাল কোর্টটা চালু করবার একটা প্রচেষ্টা করেছিলাম, কিন্তু সেই প্রচেষ্টা যতটা যাদের জন্য করা হয়েছে তাদের থেকে অন্যরা বেশি মামলা করতে চলে এসে কোর্টে ভিড় হয়, এবং মাঝে মাঝে আমাদের কিন্তু কোর্টের ব্যবস্থাটা সাসপেন্ড করতে হয়েছে সেই সময়, বিকজ ওই আপনার ডিস্টেন্সিং নর্মটা প্রোটোকল যেটা সেটা মেনটেন হচ্ছিল না। তবুও মোটামুটি সুষ্ঠুভাবে হয়েছে, কিন্তু সপ্তাহ দুয়েক আগে আমাদের অনেক স্টাফের কিন্তু লক্ষণ দেখা দেয় করোনার, এবং যার জন্য আমাদের হাইকোর্টের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা এবং হাইকোর্টের মেন বিল্ডিং থেকে কাজটা বন্ধ করে দিতে হয়। সেই সময় জরুরি মামলা কিন্তু বিচারপতিরা বাড়ি থেকে নিয়েছেন ভিডিও প্ল্যাটফর্মে, এবং গতকাল শুক্রবার আবার কিন্তু কোর্টে গিয়ে মামলা চালু হয়েছে খুব রেস্ট্রিক্টেড ফর্মে। আমাদের বারবার নোটিফিকেশন পাবলিশ হচ্ছে কিভাবে আমরা পরের সপ্তাহ বা পরের 10 দিন কিভাবে আমরা কাজ করব। এখন যে নতুন নোটিফিকেশনটা হয়েছে তাতে কিন্তু আমরা আবার ফিজিক্যাল ফর্মটা অনেক কম করে দিয়েছি, এবং ভিডিও প্ল্যাটফর্মেই আপাতত যাতে কাজ করা যায় সেটা চেষ্টা করছি। প্রযুক্তির যে সদ্ব্যবহার করা উচিত এই একটা চেতনা কিন্তু সবাইকার মধ্যে উদয় হয়েছে। করোনার কিন্তু এটা একটা ভালো সাইড এফেক্ট, এই যেটা আমরা হয়তো সুষ্ঠুভাবে আরম্ভ করতে অনেক আমাদের হয়তো রেজিস্ট্যান্স ফেস করতে হতো, সেটা কিন্তু করোনার জন্য অনেক বেশি ত্বরান্বিত হয়েছে। কিন্তু ই ফাইলিং যেটা হওয়া উচিত এবং যার জন্য প্রযুক্তি এখনো রয়েছে, সেই ই ফাইলিংটা সম্ভব নয়। তার অনেকগুলো কারণ আছে। পুরোপুরি ই ফাইলিং করতে গেলে যে পরিকাঠামো দরকার সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু হাইকোর্ট বা লোয়ার কোর্টের নেই। যে ম্যান পাওয়ার দরকার সেই ম্যান পাওয়ার কিন্তু হাইকোর্ট বা লোয়ার কোর্টের নেই। ই ফাইলিং ধরুন কেউ করলো, তার সঙ্গে কিন্তু রাজ্য সরকারকে যে কোর্ট ফিটা দিতে হয় সেইটা কিন্তু মাননীয় অ্যাডভোকেট জেনারেল জানেন, আমরা সরকারের সঙ্গে কথা বলছি যাতে একটা সিস্টেম করা যায় যাতে এই জিনিসটা সম্ভব হয়, কিন্তু আপাতত এই জিনিসটা সম্ভব হয়ে ওঠেনি। তার মধ্যেও কিন্তু বিচার ব্যবস্থা কমপ্লিটলি বন্ধ নয়, চালু আছে, কিন্তু যতটা দরকার তার পরিমাণে কিন্তু বিচার ব্যবস্থার এখনকার যেভাবে ফাংশন করছে অনেকটাই কম। নিম্ন আদালতে
অনেক জায়গায় কানেক্টিভিটি নেই, অনেক উকিল বাবুদের স্মার্টফোন নেই। আমার মনে আছে যে প্রথম দিকে যখন আমরা করলুম যে বেল নিম্ন আদালতেও ভার্চুয়াল প্ল্যাটফর্মে নেওয়া হবে, অনেক উকিল বাইরের থেকে আমায় ফোন করে বললেন যে আমার দুটো মক্কেল ছিল, আমার স্মার্টফোন নেই বলে কিন্তু আমার মক্কেল আমার কাছ থেকে অন্যদের কাছে চলে গেছে যাদের স্মার্টফোন আছে। এবং এমনি লিটিগেন্ট যারা নিজেরা করতে চান তাদেরও কিন্তু এই কাছে এই সুযোগ বা এই ব্যবস্থা নেই যে তারা কানেক্টিভিটি করবেন, যার জন্য অনেক সময় আমাদের কাজ কিন্তু নিম্ন আদালতে ফিজিক্যাল ফর্মেই হয়েছে, যেগুলো আনঅ্যাভয়েডেবল কাজ সেই কাজ কিন্তু ফিজিক্যাল ফর্মেই হয়েছে, যদিও ডিস্টেন্সিং নর্মটাকে মেনটেন করে। আমাদের বিচারকরা নিম্ন আদালতে রিমান্ডের কাজটা অত্যন্ত ভালোভাবে করেছেন, পার্টিকুলারলি কিছু কিছু পুলিশ স্টেশনের সঙ্গে ভিডিও লিংক করে যাতে প্রোডাকশনটা অ্যাকচুয়ালি কোর্টের সামনে না হয় সেরকমও হয়েছে। তবে সব থানার সঙ্গে তো কানেক্টিভিটি থাকা সম্ভব নয়। আমাদের আপাতত নিম্ন আদালত স্তরে যেটা হয়েছে সেটা হলো জেল বা কারেকশনাল হোমের সঙ্গে ডিস্ট্রিক্ট সদরের কানেক্টিভিটিটা হয়েছে, কিন্তু সদরের বাইরে মহকুমায় কিন্তু সেই কানেক্টিভিটি সব জায়গায় এখনো হয়নি, এবং সদর এর বাইরে কিন্তু অনেক জায়গায় ভার্চুয়াল মোডে ফাংশন করার ইনফ্রাস্ট্রাকচার এখনো নিম্ন আদালতের নেই। সবাই সমস্যার মধ্যে রয়েছেন, আমরাও রয়েছি। আমরা চেষ্টা করছি সরকারের সঙ্গে কথা বলে যতটা করা যায় এর মধ্যে। মোটামুটি ভাবে যেটা বলতে পারি হলো আমাদের বেল এবং অ্যান্টিসিপেটরি বেল মামলা কিন্তু যেরকম নর্মাল হয় তার থেকে হয়তো 30% কি 40% কম হয়েছে, বাট অন্য মামলা পার্টিকুলারলি দেওয়ানি মামলা একদম কমপ্লিটলি বন্ধ আছে, কারণ নিম্ন আদালতে দেওয়ানি মামলা এখন কিন্তু কিছু হচ্ছেই না প্রায়। আমাদের কিন্তু এগিয়ে যাবার জন্য অনেক কিছু করতে হবে, পরিকাঠামো আমরা সরকারের উপর নির্ভর করি, এবং যদিও সরকার অনেক সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে কয়েক বছর ধরে, তবুও কিন্তু যেটা দরকার এখনো পর্যন্ত আমাদের কাছে সেটা নেই। পুলিশ এবং জুডিশিয়ারি এই দুটো ইনস্টিটিউশন কিন্তু এ দেশে অলমোস্ট উইদাউট এক্সেপশন কিন্তু ঠিকভাবে দেখা হয় না। যতটা ইনভেস্টমেন্ট বা যতটা টাকার দরকার এই দুটো বিভাগের সেটা হয়তো পাওয়া যায় না, এবং যার জন্য জাজ পপুলেশন রেশিও, পুলিশ পপুলেশন রেশিও অত্যন্ত খারাপ। এবং যেটা মাননীয় বিচারপতি অশোক গাঙ্গুলি বললেন যে আমরা 70 বছর স্বাধীন হলেও কিন্তু যে যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আমাদের নাগরিকদের কাছে পৌঁছানোর কথা সেগুলো কিন্তু এখনো স্বপ্নই রয়েছে অনেকগুলো। আশা করি অনেকটা শিক্ষা হয়েছে প্রযুক্তি ব্যবহার করে কিভাবে মামলা করা যায়, বিচার ব্যবস্থা চালানো যায়। আশা করি এইটা আমাদের আগামী দিনে অনেকটা হেল্প করবে। আমি আপাতত এর বেশি এখন কিছু মনে হয় না বলার দরকার আছে আমার, বাট যদি কোনো প্রশ্ন থাকে, কোনো যদি সাজেশন থাকে হাইকোর্টের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জানাচ্ছি যে সেরকম যদি কোনো কিছু দরকার হয় আমরা অ্যাপ্রোপ্রিয়েট মেজার নিশ্চয়ই নেব। ধন্যবাদ। আজকের আলোচনার বিষয়বস্তুটি এমনই যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের মঞ্চে দাঁড়িয়ে আমার বক্তব্য রাখতে হবে ইংরেজি বাংলা দুটো মিশিয়ে, আপনারা যদি আমাকে মার্জনা করে দেন সেই দিকে। সত্যি কথা বলতে কি, এই এককালে বাংলায় ডিবেট করতাম, এখন সব ভুলে গেছি। কাজে এখন এই ইংরেজিতে কোর্টে কথা বলে বলে আমার আর অভ্যেসটা চলে গেছে। বাট এনিওয়ে, I'm able to take recourse to primarily to English language because the medium of address today the organizers have chosen to publish the subject matter of discussion for the evening in English.
impact of COVID-19 on justice dispensing system. এই জাস্টিস ডিসপেন্সিং সিস্টেমটা আমার খুব পছন্দ নয়। এই ডিসপেন্সিং বললে কিনা মনে হয় ডিসপেন্সারি, ফার্মাসিস্ট। আমি বলবো জাস্টিস ডেলিভারি সিস্টেম। আমরা উই অল আর লয়ার্স, অ্যাডভোকেটস, জাজেস, সবাই আমরা উই অ্যাসিস্ট ইন দ্য ডেলিভারি অফ জাস্টিস, and therefore we are all a part of a justice delivery system. Now, আমি যে আজকে যে কথাগুলো বলতে চাই এবং সেগুলো আমি আশা করি আপনারা মার্জনা করবেন, কারণ কিছুটা আমি স্পষ্ট বলতে চাই এ ব্যাপারে। আমি I am inspired by Justice Sanjeev Banerjee's invitation. If there is any suggestion, then whether I can come forward. So I will try and take advantage of this invitation by the Honorable Judge, and I shall come to this. আজকে যা পরিস্থিতি হয়েছে, I feel that the practice of social distancing is going to stay with us for quite some time in future. সুতরাং এই যে অ্যাকচুয়াল কোর্ট এতদিন আমরা করে এসেছি, সেটা এখন করা যাবে না। মাঝখানে একবার চেষ্টা হয়েছিল অ্যাকচুয়াল এবং ভার্চুয়াল দুটো কোর্ট মিশিয়ে করা, কিন্তু সেটা সম্ভবপর হয়নি। তার কারণ হচ্ছে যে কোভিড-19 এমন ভাবে স্প্রেড করলো, প্যান্ডেমিক বিকেম সো মাচ virulent form it attacked, যে it was advisable not to proceed with the actual court any further. And I think আমাদের হাইকোর্ট যথার্থ ডিসিশন নিয়েছেন এটা ভার্চুয়াল কোর্ট আবার শুরু করে। আমি তার সত্ত্বেও বলবো যে ভার্চুয়াল কোর্ট কখনোই অ্যাকচুয়াল কোর্টের বিকল্প হতে পারে না। পরিপোষক হতে পারে, কিন্তু বিকল্প নয়। কিন্তু তা সত্ত্বেও যে আমাদের যখন সাময়িকভাবে ভার্চুয়াল কোর্ট থ্রু ভিডিও কনফারেন্সিং মোড অ্যাডপ্ট করতেই হবে, তখন আমার মনে হয় যে আটঘাট দিতে করাই কার্যকর এবং সেটিকে সেইভাবেই অবলম্বন এবং গ্রহণ করতে হবে। আমি যেভাবে অ্যানালাইজ করেছি তাতে আমার এই মনে হচ্ছে যে ভার্চুয়াল কোর্টকে কার্যকরী করতে হলে যে কয়েকটি ব্যাপারের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, সেগুলো হচ্ছে প্রথম, অ্যাডিকুয়েট কানেক্টিভিটি। দ্বিতীয়, গুড অ্যান্ড এফিশিয়েন্ট সফটওয়্যার। তৃতীয়, ট্রেন্ড সেট অফ অ্যাডমিনিস্ট্রেটরস। এবং চতুর্থ, ইম্প্রুভিং দ্য নলেজ অ্যান্ড এডুকেট অল পার্টিসিপেন্টস ইন দ্য প্রসেস। তার মানে লয়ার, অনারেবল জাজেস অ্যান্ড কোর্ট অফিসার্স। অ্যান্ড প্রাইমারিলি আমি so much illiterate in the matter of this technology যে আমাকে গোড়া থেকে শিখতে আরম্ভ করতে হয়েছে, কিন্তু আমি I am very glad to say যে আমি অনেকখানি ক্যাচ আপ করতে পেরেছি। Now, insofar as connectivity is concerned, at present in our High Court, limited internet bandwidth has made it difficult for all the courts to see virtually. Hence, we have truncated courts with 2 division bench and 3 single benches. I am sure that in the district courts, industrial courts, consumer courts, the administrative tribunals, the problem would be much more. যেটা Justice Sanjeev Banerjee তার অ্যাড্রেসে বলেছেন, and I fully agree. It will be more difficult. If it is difficult in the High Court, it will be more difficult in the lower court. The solution to the problem, I have been told, this is something which I have come to learn, is that we should have a dedicated lease line. This will avoid frequent interruptions during hearings. This bottleneck will have to be removed and resolved before even we can think of simultaneous functioning of all courts. The suggested alternative is for each, this is a suggestion which has come or which will come from me. It is this,
that for each learned judge to work from home using the available data connections. The court officers may also join from their homes or even from court precincts on the platform of Microsoft Teams, as is being done now. If the screen sharing facilities is availed of, then perhaps pleadings and documents may not be necessary from being physically presented. If the documents are too voluminous, the court can adjourn the matter for a future date when the parties may be required to file relevant extracts of documents and the citation of case laws separately in the PDF format. This may be a sort of stopgap solution until we get a dedicated lease line for our connectivity. Now, the second problem is with regard to software. Presently in the High Court, we are using Microsoft Teams, which is a generic software. Suggestions have been made to use more customized software. Now, when I say this, আমি frankly confess করবো যে আমি যখন এই কথাটা বলছি এটা আমার নিজের এক্সপিরিয়েন্স নয়, কারণ নিজের এক্সপিরিয়েন্স খুবই কম, সীমিত এক্সপিরিয়েন্স। কিন্তু আমি যা জুনিয়রদের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে, কলিগসদের কাছ থেকে যা ইনপুট পেয়েছি, তো বলছে সাজেশন ইজ দিস ফর ইউজ অফ মোর কাস্টমাইজ সফটওয়্যার। কিন্তু তার প্রবলেম হচ্ছে এইটাই যে দ্যাট উইল বি মাচ মোর এক্সপেন্সিভ। Justice Banerjee has also indicated that we'll have to turn to the government, and I sincerely hope that the Advocate General will step in this connection, in this regard, and try and get the necessary assistance from the state. Without that, we will not be able to proceed further. But however, because of this, I am not making any comment on this, excepting saying that in the long run, the possibility of adopting something more efficient may be explored. And this is, I am leaving to the learned judges to consider. The next issue is with regard to administration, and this is very, very important according to me. I have been hearing complaints from the members of the bar in obtaining passwords, connection, and access, etc. It has happened to me very recently in a matter that even after getting the links, I was not connected on time for attending a hearing. In fact, my matter was called on and it was passed over for the day and got adjourned in the process. And this happened 2 weeks back, and even though it was a very urgent matter, my advocate on record could not bring the matter on the list even today. I am not blaming anybody. I am saying this was the fate that I had to face because of the lack of connectivity. Occasionally, or I shouldn't say very often, but occasionally it does happen, which creates a lot of problems for all of us. My second suggestion is that if possible, please shift the focal point for each court from the general registry to individual court masters assigned for each court. The present system of single administrator in charge of all courts makes it difficult for him to attend all problems for everyone and to resolve them. আমি ব্লেম করছি না তাকে, ব্লেম করছি না। It is humanly not possible. যখন সবাই একসঙ্গে মিলে কোনো কিছু জিনিস চায় কারোর কাছ থেকে, তখন it becomes difficult. Now, if individual court master is assigned to each learned judge and his name, contact details, etc. are made available to the advocates on records, then the advocates will be able to interact with the court master in whose court his matter is appearing, and any small problem, a chotokato problem যেগুলো থাকে, could be sorted out.
Now, this will save a lot of time for the court, for the advocates, and generally also. The court master similarly will have the email address and the cell number of the advocates on records whose matters are appearing in that court, so that any problem before or in course of the hearing could be handled by both the parties at arm's length. This is the practice. I've got this inspiration from the practice which is followed by the Delhi High Court. I've got in front of me a sample of the list of the High Court at Delhi. Kindly give me 1 second. I shall just take it out. In Delhi High Court, I shall give your lordships and give my learned friends. In Delhi High Court, it is like this. I have got in front of me the division bench courtroom number 1. There, the Honorable Chief Justice was sitting with Mr. Justice Pratik Jalan. And the bench consisted of these two learned judges. And then it says, note, in case any assistance is required, please contact Mr. Vijay Rattan Sundarilal. Then cell phone number is given. Court master and Mr. Vishal, then again phone number. Assistant court master to the Honorable Chief Justice and Mr. Sanjay Kumar Ojha, phone number given. Court master to Honorable Mr. Justice Pratik Kumar Sen. And then the list starts. Whether we can introduce this system that each court will have a court master who will be in charge of the roster and the listing. And he will be the person to whom the advocates will approach for the purpose of sorting out their small problems. This again will save time of the court, and also this will save time of the learned advocates. In fact, I shall come to that. In fact, Madras High Court has got this system. The court sits at 10:30. On the list it is written that these are the court master. I am just giving you that. I have got that also. The division bench, the Honorable Chief Justice and Mr. Justice Senthil Kumar Ramurthy. There it is written this: advocates are requested to install Cisco WebEx meeting in the mobile and connect with the master, connect with the meeting number. Then meeting number has been given and password has been given at 10 a.m. And at the top it is written, the court will be sitting at 10:30 a.m. So half an hour before the court sits, these officers have been entrusted with the duty to sort out the small problems. And I think there is also an advantage of this. I have seen in our court, আমাদের কোর্টে আমি যেটা দেখেছি এবং সেটা আমার মনে হয় যে অনেক সময় নষ্ট হয়, যে মামলা হয়ে যাবার পর তখন যে 5-6টা পার্টি আছে, প্রত্যেক পার্টির অ্যাডভোকেট অন রেকর্ডকে বলে নাম দাও সবাইকার। না এই যে সিস্টেমটা, and that takes about 5 minutes, 6 minutes for each of the matters. This perhaps also can be avoided if this can be done. Thirdly, and this is the follow-up of this suggestion of mine, I feel that the administrator in charge of listing, the court master and the listing officers must be made available the chat/message facilities. These are suggestions again which have come from the learned advocates who are very much conversant in this matter. If they have got this system in their computers, then it will make the virtual hearing in courts meaningful. With such facility being made available, the advocate on record and appearing lawyers can type out their small problems without disturbing the ongoing hearing. This will take care of difficulties in communication between the lawyers on the hand and the court and the registry on the other. This is a very practical suggestion which has come, which I am placing since I am having the benefit and the privilege of having 5 learned judges, sitting judges of this honorable court in front of me. Therefore, I am making this suggestion. Particularly Mr. Banerjee and Mr.
Soumen Chen, Mr. Sri Jaimallo Bagchi. They are all persons who will be conversant with these things. And if I am making any stupid suggestion, please ignore them. And lastly, and I have said this, that in Madras High Court, in Delhi list, this is what happens. They have got this chat message facilities. 10 minutes, half an hour before the court sits, you come, sort out your problem, and the matter can start without any interruption. I come back again to the last point, that is, as I mentioned at the beginning, that the success of the system of virtual hearing is dependent upon how efficiently we can handle the system. For this, we all have to educate ourselves in modern communication technology. And when I say we, I particularly mean I myself, because I am, as I said, is quite illiterate in this subject. And I have been myself trying to explore this unknown in the realm of online technology. And I can say that with some amount of conviction and, well, I should say happiness, that I have made some progress. For improving the oxygen level. Now, if I can do it, I feel anybody else can also do it with much more ease. Any new system cannot be 100% perfect at the inception. But that does not mean that we cannot work on improving it. Thank you very much for giving me this opportunity to express myself and put forward before you some of the problems and some of the possible solutions which perhaps your lordships can take note of, Advocate General can take note of, and I insist, and I can put pressure upon Advocate General for two reasons. First of all, he is much junior to me, younger to me in age, and secondly, I had been the holder of this post earlier. Therefore, on all counts, I think I will be able to put some pressure upon Mr. Advocate General, and I hope he won't mind it. Thank you very much indeed. If I may just interrupt, Learned Advocate General and I have been meeting in court almost on a daily basis when the court to coordinate how we can, have the technology and take the system forward. We meet on an everyday basis. At least we are in conversation daily, even if we don't meet. And I must acknowledge the cooperation that the Advocate General personally, because of his love for the institution, has extended to us. ধন্যবাদ জয়ন্ত মিত্রকে, ধন্যবাদ। তিনি আমাদের সঞ্জীব ব্যানার্জি যা বলেছিলেন যে আমাদের টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট নয়, এটা উনি আরো ইলাবোরেট করে উদাহরণ দিয়ে বুঝি। আমরা ধন্যবাদ দিল্লি হাইকোর্টের আমাদের সচেতন করেছেন এবং এক সমাধান সূত্রপাত দিয়েছেন, যা হচ্ছে প্রত্যেক কোর্টের একজন বা যাকে ওরা বলে কোর্ট মাস্টার যদি নিযুক্ত, যাদের কাছে অ্যাডভোকেটরা জানাতে পারে তাদের ডিফিকাল্টি, অভিযোগ এবং সমাধানের সমাধান কোর্ট মাস্টাররা করবেন। তারা বিচারপতিদের কর্ণগোচরে আনবেন এবং তার বিচারের তারা চেষ্টা করবে সেটা সমাধান করবার। এটা সকলেই বলেন এবং সকলেই একটা বলছেন যে এই ভার্চুয়াল হিয়ারিং এর সিস্টেমের অনেক উন্নতি করা দরকার। আমাদের জাস্টিস ব্যানার্জি আগেই বলেছেন যেটা অ্যাডভোকেটের মধ্যে এডুকেট করা জয়ন্ত মিত্র বললেন, অভাব হচ্ছে বিশেষ করে নিম্ন আদালতের ক্ষেত্রে এবং সেখানকার আইনজীবীর ক্ষেত্রে, এবং সেটা ব্যাপারে সফটওয়্যার উন্নতির ব্যাপারে, কানেক্টিভিটি উন্নতির ব্যাপারে আমাদের মাননীয় বিচারপতি ব্যানার্জি বললেন যে অ্যাডভোকেট জেনারেল তথা স্টেট যথেষ্ট সাহায্য করতে আসছেন। কিন্তু জয়ন্ত ঠিকই বলেছেন, তিনি কিশোর দত্ত প্র্যাকটিসের জুনিয়র এবং তার মধ্যে একটা দাবি আছে, অধিকার আছে, এবং তিনি অধিকার খাটিয়ে বলেছেন
কিশোর তোমাকে এটা করতে হবে, তুমি চেষ্টা করো। কিশোর কিশোর হবে না, মেনে যথাযথ চেষ্টা করবে। এরপরে আমরা যাব বিচারপতি বিচারপতি সোমেন সেন।